কিভাবে আসতেছেন? উনি গেছেন কিন্তু একটা দুর্যোগ সময়, আমি আর দেশে ফিরিব না, একদম চুক্তি বলা হচ্ছে, সেই চুক্তির সাথে ভারত ছিল, বলা হচ্ছে এটা, কিন্তু আবার দেশে ফিরতেছেন কি আরেক চুক্তি, এরকম বলা হচ্ছে। কিন্তু কি চুক্তি? আমি দেশের ভিতরে ভারত বিরোধী কোনো বক্তব্য করতে দেব না, আমি ভারতের দক্ষিণ পূর্বে উত্তর পূর্বাঞ্চল থেকে উত্তর নর্থ ইস্টে কোনো বিচ্ছিন্নভাবে স্থান দেব না। আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বিএনপি, বাবর ছিল তার সাথে প্রতিমন্ত্রী। উনি একটা সাক্ষাৎকারে বলতেছে, একটা বক্তৃতা বলতেছে, বিএনপির ভিতর রস, এই প্রথম দেখলাম বিএনপি রস কে বলতেছে? আলতাফ চৌধুরী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। উনি ভুল বলতেছে? স্বরাষ্ট্রমন্ত্রীরা তত অনেক কিছু জানে, যে বলা হয় শপথ নেয় কেন? শপথ এই জন্য নেয়, যা কিছু জানবেন পরে প্রকাশ করেন না রাষ্ট্রের বিরুদ্ধে। উনি তো একটা প্রকাশ করলো আছে, উনি বলছে আছে, আমি বুঝি দূরে যাবো না তো। উনি নমিনেশন পাইছে না? পাইছে, মন্ত্রী হবে তো। কেন হবে? দল তাকে দরকার। এখন আপনারা যাদেরকে বলতেছেন এনসিপি বা দল, যে সালাউদ্দিন কি শিলংয়ে সালাউদ্দিন বলতেছেন, উনি এত বছর ছিল ভারতে ছিল, উনি রড এজেন্ট দিচ্ছেন বলতেছেন, তো উনি তো আছে। এখন সরকার যে বিএনপি চলতেছে, মূল চালিকা তো সালাউদ্দিন, ওনার নেগোসিয়েশন সবকিছু হইতেছে। উনি লন্ডন গেলে তার সাথে কথা বললেন, পিচার ঘুরে গেল, উনি কি কথা বললেন? উনি কার পক্ষে কথা বললেন? যেমন যেমন বলা হচ্ছে আনন্দবাজার আইসে, যে তার যে থার্ড শর্তটা কি, ডিফেন্সের যাই কিছু করবেন আমার জিজ্ঞাসা করতে হবে। মানে সোজা কথা, এটা হয়। সে তো দেখেন কোথায় হাত দিয়েছে, সে তারাই যে দেশে আসতে পারতেছেন এই কথা সেই বলছে, কিন্তু আর শর্তগুলি বলতেছে দেশে আসতে পারতেছেন এই কারণে আসতে পারতেছেন। যদি তার অর্ধেক সত্য হয় বা 1/3 সত্য হয়, ভয়ঙ্কর চিত্র তো। আপনি তো ধরেন, সে তো শর্ত দিয়ে দিচ্ছে আপনাকে, মানে পরের ব্যাপার, যে আপনি এই কাজগুলো করতে পারবেন। অর্থাৎ শুরুতে বলে দিছে আমার নিরাপত্তার জন্য এই কাজগুলো হুমকি শুরু, আমি চাই না আপনি জড়ান। এখন তিনি রাষ্ট্র চালাবেন, তিনি ভালো বোঝেন ওই চেয়ারে বসে কি করতে হবে, তিনি ভালো জানেন অতীতে সরকার কেন পতন হলো, কেন হাসিনা সরে গেল, তিনি জানেন তার ফাদারকে কেন মারা হয়েছিল, এগুলি তো জানেন। তিনি জানেন যে তার আম্মার সময় কি হয়েছিল। এখন যদি নিরপেক্ষ আলোচনা করেন যে খালেদা জিয়ার শাসনামল ভারত সম্পর্ক, উন্নতিটা অবনতিটা কোথায়? বাহ্যিক আছে কিছু? আমি কিছুই করলাম না, আমি তো ওদিকে যাচ্ছি না। আমি যাচ্ছি না এই জন্য যে বেগম খালেদা জিয়া সম্মানিত মহিলা, সবাই তাকে সম্মান করে, আমি তাকে সম্মান করি, এবং ইনি একমাত্র নেত্রী যাকে সবাই সম্মান করতেছে। কিন্তু শাসনামল যে আলোচনা করতে চান, সেটা তো নিরপেক্ষ অন্য আলোচনা চলে আসবে, সেটা সাকসেস ব্যর্থতা চলে আসবে। কিন্তু আপনাকে বুঝতে হবে পরপর 4বার সে ব্যর্থ হয়েছিল, 4বার সে দুর্নীতি নিষেধ কেন গেছিল, ওদিকে যাওয়ার দরকার নেই তো। কাউকে কিন্তু এরকম শুনেন, যখন কাউকে ইজ্জত দিবেন ওটুকুই দেন যেটুকু প্রাপ্য, বেশি দিতে গেলে কিন্তু এটা বুমেরাং হয়ে যায়। বিএনপি যদি মনে করে ভূ রাজনীতি করে তাকে দরকার আমার, ওটি দরকার। আর আমি বলে দিলাম উনি ভারতের র, আমি কে? আমার কি গুরুত্ব আছে কথা বলার? আমি পলিসি পেকে আসি নাই, বইলেই শেষ। কিন্তু দেখেন সালাউদ্দিন রুলটাকে বুঝতে চেষ্টা করেন, বিএনপির ক্ষমতা গেলে তুমি গুরুত্বপূর্ণ পদ পাবে। যদি ভারত থেকে থাকে, উনি যদি এই মুহূর্তে তারে যে নিয়ে আসতে পারে, যে তারে যে বলতেছে দেশে যেতে পারবে অবারিত, আমার সিদ্ধান্ত একার হাতে না। এখন দেখা যাচ্ছে তিনি দেশে আসতেছেন, এই যে আজকে রওনা দিবেন, কালকে 11টার সময় পৌঁছবেন, এই আশাটা কৃতিত্ব কার? উনি তো বলছে পারবো না, এই কৃতিত্ব সালাউদ্দিন না। গানম্যান কাকে দেওয়া হয়েছে? এনসিপির কিছু নেতা, জামাত ইসলামের নেতা, নুরুকে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাদেরকে, জামাতের নেতা যিনি নির্বাচন, চরম ফাইট হবে জামাতের সাথে বিএনপির, চরম ফাইট হবে। যদি একক কোন সরকার না গঠিত হয়, দল না হয়, তাহলে কোয়ালিশন হবে, সে অপোজিশন তো হবেই। সে চিন্তা করতে ক্ষমতায় যাবে, আমি তো ক্ষমতায় গেল না, সে তো অপোজিশন হবে। তো অপোজিশন নেতার কি সিকিউরিটি দরকার নেই? একটা গানম্যান লাগে, জামাতের গানম্যান নাই? এখন প্রশ্ন হলো তারেক জিয়াকে কেন এতটা করা হচ্ছে, এখানে হাত দেন।
এই খেলাটা যদি বুঝতে পারেন, আমরা বুঝতে পারি, খেলা শেষ। কিন্তু তারেক জিয়া বাংলাদেশে আসতেছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে। কে মনে করতেছে? সরকার। কে মনে করতেছে? ভারত। কে মনে করতেছে? আমেরিকা। খেলা তো সেখানে। যেহেতু তারা মনে করতেছে তার সিকিউরিটি প্রয়োজন, তাকে বাঁচায় রাখতে হবে। কেন বাঁচায় রাখতে হবে? ভূ রাজনীতির কারণ আছে। কারণগুলি কি? কিছু কারণ কিন্তু আনন্দবাজার পত্রিকা প্রকাশ করছে। এই পত্রিকাটা কার? এই পত্রিকাটা কিন্তু রড অনেকটা প্রভাব বিস্তার করে এখানে। সব ট্রু কপিটা ছাপাই দেওয়া হয়েছে এখানে। যেমন মাহবুব জানাম বলতাম ওয়ান এবার ছাপাইতো, এখানে ছাপাই দেওয়া হয়েছে, শুধু তাই না, আরো পত্রিকাতে আসছে এই কথা। এনডিটিভি তো বলছে, অনেক কিছু কথা বলছেন। এখন দেখেন উনি কেন দেশে আসতেছেন। এখন অবারিত হয়ে গেল, অনেক জায়গায় বাধা সরে গেল, আবার সরেই শুধু যায়নি, উনি ট্রাভেল পাসপোর্ট নিয়ে আসতেছেন, দেশে ল্যান্ড করবেন, 27 থেকে তিনি করবেন, আইডি কার্ড করবেন, তার 29 তারিখ নমিনেশন সাবমিট করবেন। পাসপোর্টটা কোথায়? ব্রিটিশ নাগরিক দিতে পারে না। এখন পাসপোর্টটা কি করেছে, করতে তো প্রক্রিয়া দরকার আছে, মিনিমাম 10 থেকে 1 বছর। হয়তো বা তারিখ যে করে ফেলেছে, আমরা জানি না, সবকিছু তার জানাবে না। হয়তো তিনি দীর্ঘমেয়াদী এটা সেটেলমেন্ট করছেন, কিন্তু আমরা দেখেছি ঢাকায় আসার সময় যে তার ওয়াইফের পাসপোর্টটা ব্রিটিশ পাসপোর্ট, মেয়েটা তা হবে। কিন্তু তারটা কি, এখনো কিন্তু ব্রিটিশ সেই কাউন্সিল যেটা হয় সেখানে লেখা আছে কিন্তু তার যে কিভাবে চাইছে। কিন্তু আমি যদি সব বাদ দিই, হয়তো বা তিনি সব জায়গায় মিনিমাইজ করে ফেলেছেন, হয়তো জানা দিয়েছেন আমি আর থাকবো না, আমি চলে যাব, এই 12 মাস হয়ে গেছে, ঠিক আছে, উনি চলে আসলেন। এই যে পিছনটা দেখেন কিভাবে আসতেছেন। উনি গেছেন কিন্তু একটা দুর্যোগ সময়, আমি আর দেশে ফিরিব না, একদম চুক্তি বলা হচ্ছে, সেই চুক্তির সাথে ভারত ছিল, বলা হচ্ছে এটা, কিন্তু আবার দেশে ফিরতেছেন কি আরেক চুক্তি, এরকম বলা হচ্ছে। কিন্তু কি চুক্তি? আমি দেশের ভিতরে ভারত বিরোধী কোনো বক্তব্য করতে দেব না, আমি ভারতের দক্ষিণ পূর্বে উত্তর পূর্বাঞ্চল থেকে উত্তর নর্থ ইস্টে কোনো বিচ্ছিন্ন স্থান দেব না। তাহলে আপনি আমি কি যে জামাত ইসলাম আনন্দবাজার পত্রিকার যে খালেদা পুত্রের সম্বল নয়া দিল্লির বন্ধুত্ব, তাহলে আপনি যেটা বলেন আনন্দবাজার বলতেছে, এটা কি সঠিক মনে করেন? আমি বলি আপনাকে, এটা আনন্দবাজার না, এটা ভারতের রড খেলা। এটা আনন্দবাজার লাগবে বলতে হবে, গভীরে বিএনপি তো বলতেছে এগুলো ভুয়া নিউজ। বিএনপি কি বলবে সত্যটা? বলবে তো থাকে কি, এটা কি বলেন? আমি বলছি এনডিটিভি বলছে, এনডিটিভি কি বলছে দেখেন, ভারতের বড় বড় পত্রিকা তো বলছে তোকে। আমার কথা হলো যে সে আসতেছে, সে গেছেন কিভাবে, একটা বিধ্বস্ত অবস্থায় সে চলে গেছে, মা ছেড়া চলে গেলেন স্ত্রীর সামনে নিয়ে। এখন কিভাবে আসতেছেন? যিনি বলছেন আমার বাধা আছে, অনেকগুলো জায়গা মিনিমাইজ করে পাঠাচ্ছে, মিনিমাইজ হয়ে গেল। কিভাবে আসতেছেন? দিস ইজ কল ভূ রাজনীতি। যেহেতু ভারতের খেলাটা কি, এই মুহূর্তে দেশে বিরোধ শক্তি রেখে বিএনপি, তাহলে বিএনপিকে এখন আমি, আওয়ামী লীগ তো আমার কাছে আছে, ও তো আমার কুলে রয়ে গেছে, আমার পকেটে, কুলে না পকেটে আছে তো। এখন বিএনপিকে যদি আমি সমঝোতা আনতে পারি, তাহলে দুইটা দলে কিন্তু আমার হয়ে গেল। আর বিএনপি আসলে কিন্তু আবার বলা হয়েছে একসময় কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। অর্থাৎ সে চেষ্টা করবে বিএনপি আওয়ামী লীগকে এই সোর্সে বিএনপি হাত করা, এবং বিএনপির ভিতরে ভারতের সাথে সম্পর্ক করো আওয়ামী লীগ, তাই দুইটা দল হয়ে গেল। কিন্তু বাকি থাকে জামাতকে কিন্তু এই মুহূর্তে সে কাছে আনতে দেয়নি, অন্য কারণে। কিন্তু এখন আসে, আপনি কি মনে করতেছেন আমেরিকা ভারত ইতিবাচক মত ছাড়া এত বড় সম্বর্ধনা প্রোটোকল এমনি হয়েছে? ইউনুস সাহেব পারবে দিতে? ইউনুস সাহেব কি এতটাই স্বাধীন? রাষ্ট্র ছাড়া সরকার চালাচ্ছে, রাষ্ট্র কি এর পিছনে আছে না কিছু ইতিহাস আছে না? সব ইতিহাসটা এক হয়ে গেছে এখন। যেহেতু বিএনপির উপরে, বিশেষ করে তারেক জিয়ার উপরে সে নিষেধাজ্ঞা নাই, এখন সে নেক্সট প্রাইম মিনিস্টার হবে, এই ভাবনা ঢুকে গেছে, হলে তার সাথে আমার সমঝোতা কি হবে? নট আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো নাই, আমি তো জামাতের সাথে আনবো না, ওটা আমেরিকাও চাবে না, ভারতও চাবে না, এমনকি চীনও চাবে না, যত দেখা করে বসে যায়, মতাদর্শের ব্যাপার আছে তো, ওটা রাশিয়াও চাবে না, ইউরোপিয়ান ইউনিয়নও চাবে না। এখন বিভিন্ন কারণে ভূ রাজনীতি কিন্তু একটি শক্তি সামনে কে আছে? বিএনপি। এটা বলতে পারেন আপনার ইচ্ছার অনিচ্ছা, যেটা বলি না,
অসম্ভাবনার সম্ভাবনা যে বলি আমরা, পসিবিলিটি অফ ইম্পসিবিলিটি যেটা হয়, এখন তাকে আনতে হতো, আনতে হলে একটা সিভিল গভর্নমেন্ট দরকার আমার। এই সিভিল গভর্নমেন্টটা কি আসবে? এই বিএনপি একমাত্র ভরসা। কারণ জনগণের ভিত্তি আছে, সমর্থন আছে, এর সাথে সম্পর্ক হলে আমার ইমেজ অনেকটা বাইরে যাবে। কাজে ভারতের স্বার্থ, বিএনপির স্বার্থ, আমেরিকার স্বার্থ এক হয়ে গেছে, জাপানের স্বার্থ এক হয়ে গেছে, ইউরোপিয়ান ইউনিয়ন যখন এক হয়ে গেছে, এখন আপনি যত চিৎকার করেন না, উনি কি বলেন, সিকিউরিটি পাইছে আমাদের যেটা আমাদের নিরাপত্তা, এখানে আজকে বিজ্ঞপ্তি দিচ্ছে একটা, ওনার মূল সিকিউরিটি থাকবেন কে? ওই যে ব্রিগেডিয়ার জেনারেল একজন করছে আমিনুল ইসলাম, স্কোয়াড থাকবে তারা, বা সরকার শুধু সহযোগিতা করবে। নিরাপত্তা কিন্তু দায়িত্ব নিয়ে নিছে, কিন্তু তার নিজস্ব বাহিনী। সহযোগিতা কে করবে? রাষ্ট্র। প্রেসিডেন্ট বলে দিচ্ছে, তার দায়িত্ব নেবে না কিন্তু তারা। এবং তারা সুবিধা দিচ্ছে তো, আপনাকে আমি সহযোগিতা দিলাম, নিরাপত্তা দিলাম, ফোর্স দিলাম, টিকে থাকেন আপনি। এরপরে যদি কিছু অঘটন ঘটে বা আল্লাহ মানুক, আমি দায়ী হব না তো, আমি তো সব দিচ্ছি আপনাকে। কিন্তু পৃথিবীর ইতিহাসে দক্ষিণ সেটা হয়নি, কিন্তু একেবারে সরাসরি প্রধানমন্ত্রী পদ, অর্থাৎ তারেক জিয়া যখন দেশে ল্যান্ড করবে, ধরে নেন প্রাইম মিনিস্টার বাংলাদেশ, আপনার সরকার নেই, ওনার একটা ফোন যেখানে মন্ত্রীর কাছে কাঁপতে থাকবে, ওই পুলিশের আইজিগণ, গোয়েন্দা বাহিনীগণ, তারাই যে কথা বলবে আসেনি কিছু, অর্থাৎ নেক্সট প্রাইম মিনিস্টার। ডক্টর ইউনূস কিন্তু আজ মাত্র কয়দিন আর 45 ডেজ, এখন তার কথা কেউ শুনবে না তো। পুলিশগণ, বাহিনীগণ যেখানে যান, বিএনপি যা বলে তাই হবে, কারণ রাষ্ট্র তাকে, সরকার তাকে সেই পর্যায়ে নিয়ে গেছে। ইউনূস বুঝিয়ে দিচ্ছেন আমার দিন শেষ, ওই যে তার দিন শুরু। ক্ষমতা যাওয়া হতো তো শপথের ব্যাপার, নির্বাচন হলে শপথের ব্যাপার কিন্তু হয়ে গেছে। এটা আপনি কিভাবে দেখবেন? এটা নিয়ে কথা উঠবে কিন্তু যেদিন তারেক জিয়া নমিনেশন সাবমিট করবে, সে তো বাংলাদেশের নাগরিক। জামাত ইসলামী কিন্তু ভিন্নভাবে প্রশ্ন তুলবে, এখন চুপ করে আছে যে তারেক জিয়ার স্ট্যাটাসটা কি। কিন্তু আমার মনে হয় তারেক যে ভুল করে নেই, সে সবকিছু ঠিক করে গেছে। ট্রাভেল পাসটা আনছে সে, এটাও কিন্তু একটা খেলা। সে যখন 27 তারিখে আইডি কার্ড করতে যাবে, তো আইডি কার্ডটা কে করে? ট্রাভেল পাসটা আইডি কার্ড করবে, যেহেতু 29 তারিখে সে নমিনেশন সাবমিট করবে, সে বাংলাদেশের নাগরিক। এটা নিয়ে যারা পেশার করেন, আপনারা পেশার করে বই লেখা কিচ্ছু আসে যায় না। তারেক যে বাংলাদেশ সন্তান, বাংলাদেশের নাগরিক, সেটা শেষ। আর তার যে পজিশনটা এখন আছে, কি সমালোচনা করবে তারে? কেউ করবে না। হয়তো জামাত ইসলাম ভিন্নভাবে খোঁচা মারতে পারে, ওই পর্যন্ত আর কি। কেউ চ্যালেঞ্জ করবে যে এখানে, সে যদি আমি সিটিজেন হয়ে গেছি, তো যখন পাসপোর্টটা পেয়ে যাবেন, ইট মিনস আপনি বাংলাদেশ নাগরিক, খেলা শেষ। এখন যদি ইলেকশন হবে, ইলেকশনে তো বিএনপির জয় তো নিশ্চিত, তাই না? আপনি তো বলতেছেন ইজ দ্য ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এখন ডিজোর দরকার আর কিছু না। সুতরাং জামাত ইসলামের আমির যদি কারো ফোন করে, আর তারে যে ফোন করে, আকাশ পাতাল হয়ে বলছে, সবাই জানতেছে সে পাওয়ার আসতেছে, তার ব্লেসিং দরকার, তার রহমত দরকার। সেনাবাহিনী কন, পুলিশ বাহিনী কন, সিভিল সোসাইটি কন, ব্যবসায়ী কন, সব উড়ি যা বলে তাই তো। তাহলে এই প্রথম বাংলাদেশে সিনা সাইদ, আপনার কথার উপসংহারে আমরা আসতে পারি যে তারেক রহমান দেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই মূলত আসলে ডক্টর ইউনূসের শাসনের আনঅফিসিয়ালি মানে শেষ হয়ে গেল। শেষ। এখন আসেন আমি একটু ভিন্ন প্রেক্ষাপটে কথা বলি, কারণ সব কথার মধ্যে কিছু আবার গ্রে এরিয়া থাকে, অন্ধকার থাকে। ডক্টর ইউনূস এই মহাযজ্ঞে হাত দিছে কেন? ইচ্ছাই দিছে না অনিচ্ছাই দিছে? এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে? যদি নিশ্চয় হয়, বলার কিছু নাই তো। এখন দেখার ব্যাপার, উনি বাংলাদেশে আসুক, তারপর আমরা দেখবো তার পদক্ষেপগুলি কি হয়। উনি তো বলেছেন উনি যাবে 300 ফিটে যাবেন, তার মাকে দেখবেন, ওই যে যাবেন সাভারে যাবেন, তারপর হাদির পরিবারকে দেখতে যাবেন, বলছে এনসিপি যাবেন, সব যাবে।
আমি তখনও বলছি, এখনো বলতেছি, কিন্তু তারেক যে ভাষণ দিবেন 300 ফিটে, আমি তাকে বলবো আপনি একা ভাষণ দিবেন, বলা হয়েছে আজকে, আপনার ভাষণটা হবে, মূল ভাষণ হবে আপনার জিয়ার মাজার সামনে যে, একটু বাস্তববাদী হন না, একটু অসুবিধা কি? সব ইমোশন ওখানে যে বলেন আমি জিয়ার সন্তান, আমার বাপ যা করে গেছে, মা যা করছে, আমি শুরু করলাম, আমার জীবন জনগণের জীবন, আমার জীবন দেশের জন্য, গ্রহণযোগ্যতা চলে আসবে। আমি আগেও কিন্তু বলেছি এটা, এখন আমি বলছি। হ্যাঁ, আপনি যেখানেই যাবেন আল্লাহর রহমতে সেখানে আর মানুষ থাকতে পারবে না, রাস্তাঘাট জাম হয়ে যাব, দোকানপাট বন্ধ, হাসপাতাল যাইতে পারবে নাকি, স্কুলে যাইতে পারবে নাকি, কি অবস্থা। এখন দেখেন, বিপদ এক জায়গায় না। এই যে তিনি কালকে আসতেছেন, কালকের থেকে কিন্তু বসুন্ধরা কি আছে, হাসপাতাল আছে কটা, এভার কেয়ার, ইউনাইটেড, গুলশান আছে, সমস্ত জায়গায় ব্লক। কাজে উনি যেখানে যাবেন, উনি কি করবেন? উনি হেলিকপ্টারে যাবেন? আর হেলিকপ্টারে যাওয়া উচিত সব জায়গায়, কারণ জনপ্রিয়তা যে পর্যায়ে পড়ছে, এ তো মুখ করতে পারবেন না। আবার তারপরে তিনি এখন যে স্টেজে আসতেছেন এত নিরাপত্তার ভিতর দিয়ে, তিনি খোলামেলা কার সাথে দেখা করতে পারবেন? তারে ঘিরে একটা পলিটিক্যাল চক্র দাঁড়াবে, তার অ্যাপয়েন্টমেন্ট তো সোজা হবে না কিন্তু। অর্থাৎ ইচ্ছা অনিচ্ছা হোক, একটা দেওয়াল সৃষ্টি হয়ে যাবে কিন্তু। উনি হয়ে যাবেন একটা কি সাধু, সাধু আছে না, সাধু বাবা, দেখা করা যায় না, সাব মুরিদ থাকে। অর্থাৎ নিরাপত্তার কারণে দেখা করা যাবে না। আর বিদেশে দেখা করতে পারবে, তার সাথে অ্যাম্বাসেডার আসবে, কথাবার্তা বলবে, ডিউটি আসবে। উনি কিন্তু আমেরিকান এম্বাসি যেতে পারবে না, কারণ তার যাওয়া মানে রাস্তাঘাট ব্লক হয়ে যাবে। এই যে দেখেন, আব্দুল হামিদ দুঃখ করে কি বলছিল, যে কি প্রেসিডেন্ট হইলাম, পানি খাইতে গেল টেস্ট করে অর্ধেক খেয়ে ফেলায়, চা খাইতে গেলে কাপের অর্ধেক নাই কেন, এটা বলে টেস্ট করছে। মানে নিরাপত্তা এরকম যে আমি মিশতে পারি না, আমি চলতে পারি না। সুতরাং তারাই চেকে কাছের থেকে দেখার সুযোগ তো কম এখন এতদের নিরাপত্তা। এটা কি হইতে পারে আমার আন্দাজ আছে তো একটা। দলের দেখবেন উনার এখন যে পরে চলে গেছেন নিরাপত্তার প্রশ্নে, উনি এখন যা করবেন তাই আইন। একটা জিনিস ইনসাফ করে দিয়ে সুন্দরভাবে করে দিয়েছে, কিন্তু এই বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে আমরা এমন এক তারেক জিয়াকে পাচ্ছি, যিনি ইচ্ছা অনিচ্ছায়, আল্লাহর কি রহমত তার উপর আল্লাহ জানে, এমন একটা পজিশনে চলে গেলে যে তাকে দর্শন করাও কিন্তু এখন সৌভাগ্যের ব্যাপার হয়ে গেল। উনি যখন কর্মী সম্মেলন করবেন, কিভাবে করবেন? নিরাপত্তা ব্যালান্স কার সাথে বসবে? দেখেন, শুরুতে কিন্তু তিনি জনবিচ্ছিন্ন হয়ে যাবেন, তাহলে ওই আবার অনলাইন বক্তৃতা চলবে তার। দেশের ভিতরে কিন্তু তাকে অনলাইন বক্তৃতা দিতে বেশি। বগুড়া দাঁড়াইছে, ইলেকশন দাঁড়াইছেন, বগুড়া যাবেন না, নিরাপত্তা বলে উচিত যাওয়া উচিত বগুড়া। তার কনস্টিটিউন্সি লোকজন আছে না, বুঝতে পারবেন, ওই যে একজন নিয়োগ করবেন, উনি দেখবেন। তার প্রধান কাজ হবে, অন্যতম কাজ বগুড়া যাওয়া, এবং যেই সিটে তিনি দাঁড়াইছেন সেই জনগণের মুখোমুখি হওয়া তার। কেন পারবেন না? জনসমাগমের জন্য পারবেন না, জায়গা দিতে পারবেন না তো। এই যে পাওয়াটা, এটা তো পাওয়া না, এটা যন্ত্রণা তো একটা। মানে এই পাওয়াটা তার কোথায় নিয়ে যাবে? হঠাৎ করে যদি মনে করে বাংলাদেশে আইসা, লন্ডনে ছিলাম, কত কষ্ট করছি, কত মানুষ কথা শুনেছে, যে যা না তাই কথা শুনেছে, উপকার তো করছে, কিন্তু কত শুনেছে, পাপ দেখাইছে। বাংলাদেশে পা দেওয়ার সাথে সাথে মনে করবেন আই এম দ্য সভারেন, অল আই সার্ভে, আমি যা কিছু দেখি না আমি সব, দ্যার ইজ নান টু ডিসপুট মি। আমি কিন্তু এই তারেক জিয়াকে চাচ্ছি না, আমি চাচ্ছি রাজনীতিবিদ, মানুষ, মানব বান্ধব তারেক জিয়া, মানব জি, তারেক জিয়া। তো বডি প্রোটেক্টর, তো তারেক জিয়ার নিরাপত্তা কি? একটাই কাজ, তারেক জিয়াকে সেভ করা, ডিফেন্ড করা, প্রোটেকশন দেওয়া, তাই হবে। আবার দেখবেন ওই যে তার এখন আসলে পরীক্ষা, ডাক্তার খাইতে কি খাবেন, কতটুকু খাবেন, করে যাবেন, কিন্তু নানান সমস্যা আছে কিন্তু এখানে। এইগুলি নিয়েই কিন্তু সে আসতেছে। অর্থাৎ সে কিন্তু ধরেন অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি। দিকে তিনি এমন জায়গাতে আসতেছেন যেখানে তিনি অনেকের মধ্যে একজন,
এমন জায়গায় আসতেছেন তিনি একাই, অনেক না, তিনি একাই একাই সব। দলের মহাসচিব তার সামনে কথা বলে হন সময় করে, কারণ তার অবস্থানটা হচ্ছে এখানে আর এখানে, আকাশ পাতাল। হি ইজ অ্যাপয়েন্টেড বাই পার্টি চেয়ারম্যান। চেয়ে বড় সংখ্যা একটা আছে কিন্তু এখানে। যেই মুহূর্তে বিএনপি ক্ষমতা নিবে, সরকার গঠন করবে, প্রথম বক্তৃতায় তারে যে বলবে আমি একটা ধ্বংসস্তূপ শুরু করতেছি। ধ্বংসস্তূপ, খেয়াল করেন, আমার কাছে কিছু চাইবেন না, আমি দেখতেছি। উনি চ্যালেঞ্জে পড়বেন কিন্তু অর্থনীতি নিয়ে। 2026 সালে বাংলাদেশ গ্রাজুয়েশনে যাবে কিন্তু প্রত্যেকটা সেক্টর কিন্তু টলমল। আর এখানে যদি চাঁদাবাজি চলে, বিএনপির লোকজন যদি আবার উল্টাপাল্টা কাজ করে, তারা যে হিমশিম খেয়ে যাবেন কিন্তু। ওনার হয়তো চিন্তা ভালো আছে কিন্তু, কিন্তু ওনার যে বাহিনীটা আছে ওখানে যদি স্ট্যান্ডিং কমিটি কিন্তু গঠন করতে না পারে, এমপি দায়িত্ব পালন না করে, অনেক কথা বলেছেন তো, এই কার্ড সেই কার্ড দিবে, মানে টাকার বরবাদ দিচ্ছে না। উনি শুরুই করবে কিন্তু আমি শুরু করতেছি শূন্য হাতে, কিন্তু এই বক্তব্য দিবে সে কেন দিবে, যাতে আপনি তার খোঁজ না পেতে পারেন। আর তার পক্ষে কিন্তু সিভিল গভর্নমেন্ট তো, চ্যালেঞ্জ কিন্তু তার বেশি। শেখ হাসিনা ভবিষ্যৎ কি আছে না আছে, ভারত চিন্তা করবে, বিএনপি চিন্তা করবে, অর্থাৎ তার চিন্তা করবে। তখন দেখবেন যে কতদিন বাইরে রাখা যায়। আবার এটাও সত্য, হাসিনা আওয়ামী লীগের কপালে সব দুর্যোগ বেশি কিন্তু বিএনপি ক্ষমতা আসলে। কারণ বিএনপি নির্যাতিত আওয়ামী লীগ দিয়ে কিন্তু, তারেক যে নির্যাতিত, তার মা নির্যাতিত, জিয়াউর রহমান নিজে নির্যাতিত, মুক্তিযুদ্ধ পরে মুক্তিযুদ্ধ না আসে, কে করছে এগুলি? এই আওয়ামী লীগ করছে। এখন যত সোজা মনে করতেছে মেনে নিলাম, আমি মানলাম, কিসের মানলাম আমি? আমার জেদ আছে না? আমার বাড়ি উচ্ছেদ করছেন, আমার ভাই মারা গেছে, মা কষ্ট পাইছে, আমারে দেশ ছাড় করছেন, আমার বাপের মুক্তিযোদ্ধার সে মহানায়ক ছিল তারা শুরু করছেন, আপনি সব বাদ দেন না কিন্তু পারিবারিক যে ব্যাপার করছে না, এগুলি কেন করছে? জেদ তো আছে এখানে। এটাও চিন্তা করে রেখেন, যা কিছু শুনতেছেন উনি আসলে ভারত দিয়ে দিবে সব, এত সোজা মনে করেন না। ওনারও তো খেলা আছে। উনি হয়তো এখনো অবুঝের মধ্যে দেখাইতে বা বুঝি না। ইনুস সাহেবের সাথে কথা বলে ইনুস সাহেব ভাবতেছে সে বড় শিয়ান, আর সে ভাবতেছে আরে ইনুস সাহেব আপনি শিয়ান, আমি সব বুঝি, আমি হা করে দিয়েছি। হইতে পারতো, এটা বললাম না তো। আবার ইনুস সাহেব প্রেসিডেন্ট হবেন বলতেছে যারা বোকার সঙ্গে বাস করতেছে, ওরা জানে না যে ইনুস সাহেব প্রেসিডেন্ট এই মডেল হবেন না তো। এই মডেল চেঞ্জ করতে 1 বছর সময় লাগবে। ইনুস কি দুর্বল প্রেসিডেন্ট হবেন? প্রশ্নের আপনি। সুতরাং ইনুস সাহেব চলে যাবেন, বাইরে চলে যাবেন, যেখানে যান যাবেন, সমান মতো যাবেন, বা প্রেসিডেন্ট সে হবে না। প্রেসিডেন্ট হবে তার যে সবচেয়ে অনুগত যে লোকটা হবে সে, লাইক চুপ্পু, লাইক আব্দুল হামিদ, এর বাইরে যাবে না। এটা করেন না কিন্তু, তার রাষ্ট্রপিতা আগাইতে পারবে না। আমি এখনো বলছি তারেক জিয়া দীর্ঘ আন্দোলন করছে এবং তিনি অপোজিশন প্ল্যাটফর্ম থেকে রাষ্ট্রনায়ক হয়েছেন, কোন অপোজিশন তে হয়েছেন, কিন্তু ওই স্টেজে গেছেন তিনি। কিন্তু উনি জনগণের সাথে এখনো বিশ্বাস নেই। কিন্তু সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজটা কি? ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্র পরিচালনায় যদি বিজ্ঞতা পরিচিত পারেন, একটা ভাইবল স্টেট করতে পারেন, সেক্ষেত্রে তিনি রাষ্ট্রনায়ক হবেন। এখন না, এখন তো আসেই না এই পিকচারটা। এখন যারা তার রাষ্ট্রনায়ক বলতেছেন, অতি বচন দিয়েন না, কারণ আমি চাই তাকে ভালো রাখে। আপনারা তো তাকে ডিরেল করে ফেলবেন। উনি যা তাই রাখেন এবং তাকে উৎসাহ যোগান যে আপনাকে এই জিনিস করতে হবে। এটা বললেন না যে আপনি সবই করে ফেলেছেন, করা তো কিছুই নাই, ঘুমান সে, এটা বললেন না। কিন্তু আমিও তারেক জিয়াকে বলবো, বাংলাদেশে আসতেছে অসংখ্য চাটুকার, চামচা, দুর্নীতিপরায়ণ লোক, ঘুষখোর, মানে বিভিন্ন সেক্টরের লোকজন আপনি ঘিরে ফেলাবে, কিন্তু তাবেদারি করবে। আপনি হাঁটতে গেলে বলবে যে আপনি হাঁটছেন বলে কি হয়েছে, মাটিটা পবিত্র হয়ে গেছে। আছে ধরুন লোক, মাওলানা মান্নান আমার নিজের দেখা, গাউসুল আজম মসজিদটা দেখছেন তো গুলশানে, ওটা উদ্বোধন করবে, এর সাথে নিয়ে গেছে। এর সাথে বললো স্যার আপনি একটু কলটা টিপ দেন। সে টিপ দিয়ে পানি পড়তেছে, কি আল্লাহ রহমত স্যার দেখেন তো, আপনি টিপ দিলে পানি পড়া শুরু হয়ে গেল। এত বড় রাত করে মসজিদে শুনেন, ক্যান্টনমেন্ট মসজিদ আছে না, ওখানে নামাজ পড়তে যেত সে, এরশাদ সাহেব, মান্নান সাহেব যেত, ওর মধ্যে ছিল। একদিন মান্নান সাহেব ওয়াজ করতেছেন জুমা নামাজ, এরশাদ সাহেব কইতেছে পাশে কোন দিকে কইতেছে, উনি যাই আরবিতে কইতেছে, সব কইতে ঠিক আছে গেলি স্যার একটা অর্থাৎ অর্থাৎ আমি কি বলবো, আমি তো শুনেন অনেক কিছু দেখছি তো, আমি বললাম যে রাষ্ট্র পরিচালনার ভিতরে এত ন্যাক্কারজনক ঘটনা ঘটে,
তো আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে আল্লাহ তাআলা যে সম্মানটা তারা জেগে দিচ্ছেন, এই সম্মানটা সে বহন করতে পারবে কিনা, এই সম্মানটা নেতিবাচক ফোর্স যারা আছে এখানে দলের ভিতরে, হ্যাঁ, প্রাপ্তির জন্য নষ্ট করে দিবে কিনা। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি তারেক জিয়াকে যে ফরমান আনছো, যদি তাকে মসনদে বসায় দাও জনমতের ভিত্তিতে, তুমি তাকে হেফাজত করো, যাতে চাটুকাররা অতি শাসকদের মধ্যে তাকে নষ্ট রাখতে পারে। হাসিনা যতটুকু খারাপ ছিল তার চেয়ে বেশি খারাপ হয়েছে চাটুকারদের জন্য। এই চাটুকাররা তার এই পর্যায়ে নিয়ে গেছিল সে তার সামনে গেলে মনে করতো আমরা দেবীর সামনে চলে আসছি। এটা তো আমরা চাই না। আমরা চাচ্ছি একজন তারেক জিয়াকে জনগণের হবে, দলের হবে, রাষ্ট্রের হবে, সরকারের হবে, সবচেয়ে বড় কথা হলো যিনি ইমানদার বান্দা হবে, যিনি রাতে নামাজ পড়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি এই যে দায়িত্বটা পড়ছে, আমি তো শুধু সেবক, মৃত্যু আমার যখন হইতে পারে, যখনই মৃত্যু হোক আমার, আমি যদি প্রমাণ করতে পারি ধন সম্পদ অর্থের প্রতি আমার লোভ ছিল না, এই সম্মান দিয়েছ, আমি শুকর আদায় করি। আমি চাবো তারেক জিয়াকে আপনি আল্লাহর কাছে বারবার কাঁদেন যে আল্লাহ আপনাকে যে সম্মানটা দিয়েছে রক্ষা করতে পারেনি না,